রাশিয়ানরা জীবন দেবে, তারপরও তার ভূমি দেবে না, তার দেশ দেবে না। রাশিয়ানরা জীবন দেবে, তারপরও যুদ্ধে পরাজিত হবে না। শত জীবন দেওয়ার পরও রাশিয়ানরা এই যুদ্ধে জয়লাভ করবে। মিস্টার ভ্লাদিমির পুতিনের এই হুঙ্কার মূলত গত কয়েকদিনের ঘটনা প্রবাহকে নির্দেশ করে যে কতটা জটিল হয়ে উঠেছে রাশিয়া ইউক্রেনের বর্তমান যুদ্ধ পরিস্থিতি। বন্ধুরা, এরই মধ্যে ন্যাটোর যে সকল নেতৃবৃন্দ রয়েছেন তারা একসাথে মিলিত হয়েছেন ইউক্রেনের এই ব্যাপারটি বিশ্লেষণ করার জন্য, যে তারা ইউক্রেনকে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দেওয়ার অনুমতি দিতে পারেন কিনা। দ্বিপাক্ষিকভাবে শুধুমাত্র এই বিষয়টা নিয়ে ব্রিটেন এবং আমেরিকা কাজ করছে, কিন্তু তারা এখনও পর্যন্ত কোনো সুস্পষ্ট সিদ্ধান্ত নিতে পারেনি। বর্তমানে ব্রিটেন বিষয়টি নিয়ে আমেরিকার সাথে নিয়মিত যোগাযোগ রাখছে, আর এ কারণে ব্রিটেনের তরফ থেকে মিস্টার জো বাইডেনের সাথে এই বিষয়ে কথা বলা হয়েছে। এখনও পর্যন্ত তারা সুনির্দিষ্ট কোনো সিদ্ধান্তে উপনীত হতে ব্যর্থ হয়েছে। আর এরই মাধ্যমে এক কান দুই কান করে যে বিষয়টি কানাঘুষা হচ্ছে তা হচ্ছে কি, তাহলে পশ্চিমারা কি ভয় পেয়ে গেল মিস্টার ভ্লাদিমির পুতিনের এই হুঙ্কারের কাছে? বন্ধুরা, এরই মধ্যে মিস্টার ভ্লাদিমির পুতিন তার সৈন্যবাহিনীর কলেবর বৃদ্ধি করার ঘোষণা দিয়েছেন। এখন যুগপথভাবে ন্যাটোর উদ্দেশ্যে যুদ্ধ করার জন্যই মিস্টার ভ্লাদিমির পুতিন তার সৈন্যবাহিনীকে আরও এক্সটেন্ড করবেন। আর এর মাধ্যমে তিনি যে কাহিনীটি করলেন, পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম সৈন্যবাহিনীর অধিকারী হবে মিস্টার ভ্লাদিমির পুতিনের রাশিয়ান বাহিনী, অর্থাৎ রাশিয়ান আর্মি। সাম্প্রতিক সময়ে তিনি ঘোষণা দিয়েছেন রাশিয়ান সেনাবাহিনীতে আরও 1,80,000 সৈন্য যুক্ত করা হবে। আর এর মাধ্যমে টোটালি এই রাশিয়ান বাহিনীর আকার হবে 23,80,000 সৈন্য, অর্থাৎ পৃথিবীতে 24 লক্ষ সৈন্যের অধিকারী চীনের পরই হবে রাশিয়ান বাহিনীর অবস্থান। অর্থাৎ নতুন করে আরও যদি মিস্টার ভ্লাদিমির পুতিন এই বাহিনীতে 1,80,000 সৈন্য সংযুক্ত করেন, তাহলে তিনি আমেরিকা এবং ভারতের মতো দেশকে টপকে পৃথিবীর 2 নম্বর সামরিক সংখ্যাধিক্যের দিক থেকে সেনাবাহিনীর মালিক হবে। বন্ধুরা, এই কারণে মিস্টার ভ্লাদিমির পুতিন অনুমোদন দিয়েছেন বা নির্দেশ দিয়েছেন আরও 1,80,000 সৈন্য রাশিয়ান বাহিনীতে অন্তর্ভুক্ত করার। আর এর মাধ্যমে তিনি 15 লক্ষ সৈন্যধারী একটি রেগুলার বাহিনী পাবেন, যারা প্রতিনিয়ত বিভিন্ন ফ্রন্টে রাশিয়ান বাহিনীকে সুবিধা দিতে সক্ষম হবে। একদিকে তারা ইউক্রেনের বিরুদ্ধে পর্যাপ্ত সৈন্য নিয়ে লড়তে পারবে, অন্যদিকে ন্যাটোর যে কোনো হুমকিকে মোকাবেলা করার জন্য পর্যাপ্ত পরিমাণ সৈন্য মোতায়েন সম্ভব হবে, যারা রেগুলার সৈন্য হিসেবে পরিগণিত। আর রিজার্ভ ফোর্স তো রয়েছেই। তার মানে সামগ্রিকভাবে প্রায় 7,80,000 রিজার্ভ ফোর্স নিয়ে মূলত 15 লক্ষর একটি রেগুলার বাহিনী থাকবে, অর্থাৎ দুইটি বাহিনীর সমন্বয়ে মোট সদস্য সংখ্যা হবে 23,80,000। এর মাধ্যমে মিস্টার ভ্লাদিমির পুতিন একেবারে সরাসরি হুমকি যেগুলো আসবে সেগুলোকে কোনো সৈন্য ফরমেশন ছাড়া একেবারে সরাসরি নিয়োগের মাধ্যমে বা সরাসরি মোতায়েনের মাধ্যমে তাদের চোখে চোখ রেখে কথা বলতে পারবে। মূলত মিস্টার ভ্লাদিমির পুতিনের বক্তব্য অনুসারে যে ব্যাপারটি আমরা স্পষ্টভাবে দেখতে পাচ্ছি, বছরের কয়েক মাস অর্থাৎ বিগত কয়েক মাস সরাসরি ন্যাটোর সাথে একটি সংঘর্ষ হওয়ার প্রক্রিয়ায় প্রায় জড়িয়ে পড়েছে রাশিয়া। অতি সতর্কতার সাথে তারা এখনও পর্যন্ত এই সংঘর্ষ থেকে একে অপরকে রক্ষা করছে। অর্থাৎ ইউরোপের বুকে আমেরিকা এবং রাশিয়া এবং ন্যাটোর যুদ্ধ এমন একটি ধ্বংসাত্মক সংকেত দেবে যেটি পূর্বে পৃথিবী দেখেনি। সংখ্যাধিক্যর দিক থেকে এবং আয়তনের দিক থেকে যুদ্ধরত সুবিধাটি নিচ্ছে রাশিয়া। বন্ধুরা, ইউক্রেনের চেয়ে তাদের জনসংখ্যার প্রায় 3 গুণ বেশি, আর এ কারণে তারা ইচ্ছামতো নিজেদের মতো করে তাদের সৈন্য সংখ্যা এক্সটেন্ড করতে পারছে। ইউক্রেনের যে জনসংখ্যা তার সে জনসংখ্যাধিক্য বেশি থাকায় রাশিয়া যে সুবিধাটি পাচ্ছে, ইউক্রেন সেখানেই মার খাচ্ছে। তাদের যুদ্ধের উপযুক্ত যে সকল লোক রয়েছে, বর্তমানে ফ্রন্টলাইনে বড় ধরনের হামলার কারণে যে অবস্থা বিরাজ করছে, এখানে নতুন কোনো সৈন্য রিক্রুট করা সমস্যা হচ্ছে। কেউ জেনে বুঝে যতই দেশপ্রেমিক হন না কেন সরাসরি সীমান্তে মারা যেতে চান না। অনেকে আবার বর্তমান প্রেক্ষাপট বিবেচনায় অবশ্যই এমনভাবে তারা এই কাজগুলো করে যার মাধ্যমে কয়েকটি বিষয় সামনে আসে। যাই হোক না কেন, অবশ্যই আমরা যে ব্যাপারটি ঘটাবো তা হচ্ছে আমরা আমাদের দেশের জন্য জীবন দেব, তাইতে সংখ্যা কোনো বিষয় নয়। এতদিন পর্যন্ত প্রথম দিকে যথেষ্ট সংখ্যা ইউক্রেনীয় বাহিনীকে পাওয়া গেছে, কিন্তু দিন যত গড়িয়েছে যুদ্ধের মাঠে তাদের অবস্থা তত খারাপ হয়েছে। দিন যত গেছে ফ্রন্টলাইনে অবস্থা তত খারাপ হয়েছে। মাঝের কিছুটা সময় তারা স্বস্তিতে ছিল, ইউক্রেনীয় বাহিনী রাশিয়ান বাহিনীকে প্রচণ্ড মাত্রায় হামলার মাধ্যমে অনেকটা কোণঠাসা করতে পেরেছিল। তখন আমেরিকা এবং ব্রিটেন, বিশেষ করে ন্যাটো,
প্রচুর পরিমাণে সমরাস্ত্র দিত ইউক্রেনকে। অনেকগুলো দেশ ইউরোপের তাদের সমস্ত সমরাস্ত্র ইউক্রেনকে দিয়ে দিয়েছিল শুধুমাত্র ন্যাটোর উপরে ভরসা করে, যে তাদের কাছে ন্যাটো আছে, তাদের কোনো সমরাস্ত্র এখন লেখা রাখবে না, তাদের ঘরে কোনো সমরাস্ত্রের প্রয়োজন নাই। আমরা সকল যুদ্ধ বিমান এবং আমাদের যতগুলো সমরাস্ত্র আছে তার 80%, 45%, 60% এভাবে ইউরোপের অনেক ছোট ছোট দেশ সম্পূর্ণ সমরাস্ত্র ইউক্রেনকে দিয়েছে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ করার জন্য। সমরাস্ত্র প্রদানের ক্ষেত্রে তারা নিজেদের সক্ষমতাকেও ছাড়িয়ে গেছে। পরবর্তীতে তারা ব্যাপারটি অনুধাবন করতে বাধ্য হয়েছে যে আমাদের সকল সমরাস্ত্র দেওয়া ঠিক হয়নি। নিজেদের জন্য ন্যূনতম কোনো সমরাস্ত্র বা প্রতিরোধ ব্যবস্থা ভিত্তিক সমরাস্ত্র না রেখে ইউক্রেনকে দিয়ে তারা বোকামি করেছে। বন্ধুরা, যুদ্ধটা তো এতটা কঠিন পর্যায়ে চলে আসবে তারা ভাবেনি। তারা ভেবেছিল এগুলো দেওয়ার মাধ্যমে যদি রাশিয়াকে পরাজিত করা যায় তাহলে সব কিছু আমেরিকা এবং ইউরোপীয় ইউনিয়ন বা ন্যাটোর মাধ্যমে আমরা ফিরে পাবো। কিন্তু যুদ্ধটি এমন পর্যায়ে দেখে এখন ইউরোপের সাথে বা ইউরোপে হামলা চালানোর চিন্তাভাবনা করতে পারে রাশিয়া, ন্যাটোতে হামলা চালানোর চিন্তাভাবনা করতে পারে রাশিয়া। বাল্টিক দেশ সহ যে সকল ছোট ছোট প্রতিবেশী দেশ রয়েছে রাশিয়ার, তারা যদি এই যুদ্ধে অংশগ্রহণ না করেও মূলত রাশিয়া যদি তাদেরকে টার্গেট করে তাহলে সেগুলো দখল করতে কয়েক ঘন্টা লাগবে। তাদের যে সকল সমরাস্ত্র রয়েছে কিছুই তো নাই, শুধুমাত্র ন্যাটোর উপর ভর করে তারা দিয়ে দিয়েছে। কিন্তু এখন ব্যাপারটি উল্টে গিয়ে ন্যাটোই আক্রমণের শিকার হতে পারে যে কোনো সময়। এমন একটি রাজনৈতিক বা অর্থনৈতিক বা সামরিক পলিসি যদি নিয়ে আসে ন্যাটো এবং আমেরিকা বা ব্রিটেন, তখন এটি অবধারিত হয়ে পড়তে পারে। এখন ব্যাপারটি হলো অন্য জায়গায়। মিস্টার ভ্লাদিমির পুতিন নতুন যে সৈন্য সংখ্যা অ্যাড করছেন, এই সৈন্য সংখ্যার মাধ্যমে আসলে তার উদ্দেশ্য এবং লক্ষ্য কী? মিস্টার ভ্লাদিমির পুতিন নিজের দেশের জনগণকে লোভনীয় অফার দিয়ে সেনাবাহিনীতে সংযুক্ত করার প্রয়াস চালিয়ে যাচ্ছেন। বন্ধুরা, এই ব্যাপারটি তিনি দীর্ঘদিন ধরে করছেন, অর্থাৎ এটি একটি লোভনীয় চাকরিতে পরিণত হচ্ছে। আর এর মাধ্যমে রাশিয়ান বাহিনীর সৈন্য সংখ্যা বা সৈন্য সাপ্লাই কোনো প্রভাব কখনোই পড়েনি। শুধুমাত্র যে ব্যাপারগুলো এখানে ঘটছে, সৈন্য সাপ্লাই এবং অস্ত্র সাপ্লাই এবং দীর্ঘমেয়াদী যুদ্ধ, এটির ক্ষেত্রে যারা স্পন্সরশিপ করতে পারবে তারাই এই যুদ্ধে জয়ী হবে। এখন আমেরিকা এবং ন্যাটো যদি ইউক্রেনকে তাদের চাহিদা অনুযায়ী অস্ত্র সরবরাহ না করতে পারে তাহলে তাদেরও পরাজয় কপালে নেমে আসতে পারে। আর এই সকল পরাজয় যদি কোনোভাবে ন্যাটোর হয়ে যায় বা ইউক্রেনের হয়ে যায়, তার দায়ভার কি আমেরিকা এবং ন্যাটো নেবে? অর্থাৎ ইউক্রেনের পরাজয়ের দায়ভার কি কখনো ব্রিটেন, আমেরিকা এবং ন্যাটো নেবে? প্রশ্ন রেখে গেলাম। যারা জানেন জবাব দেওয়ার চেষ্টা করবেন। নাকি আমেরিকা এই দেশটিকে বাঁচানোর অর্ধেক চেষ্টা করছে? বন্ধুরা, অর্ধেক চেষ্টা করে তো লাভ নাই। ইউক্রেন রাশিয়া যুদ্ধের ক্ষেত্রে ইউক্রেনকে বাঁচাতে হলে ইউরোপ এবং আমেরিকার সম্মিলিত প্রতিরোধের মাধ্যমে এমন একটা প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলতে হবে যেখানে রাশিয়ান বাহিনী বুঝতে বা ভাবতে বাধ্য হবে যে এখন আর কিছু করার নাই, এখন আমাদের আত্মসমর্পণ করে এখান থেকে চলে যাওয়া উচিত এবং এমন একটা সিচুয়েশন সৃষ্টি করা উচিত যে আমি যদি আমার ভূভাগ রক্ষা করতে পারি তাহলেই সেটি আমাদের জন্য জয় বলে পরিগণিত হবে। কিন্তু মিস্টার ভ্লাদিমির পুতিন বর্তমান পারফরমেন্স বিচার করে বা বিশ্লেষণ করে তিনি যেটি পেয়েছেন, এই মুহূর্তে যদি আঘাতের পর আঘাত, প্রতিনিয়ত আঘাত ইউক্রেনীয় বাহিনীর উপর করা যায় তাহলে এখানে আমাদের জয়ের সম্ভাবনা খুবই বেশি। সুতরাং তিনি এত বলদ সমর্বিত নন যে তিনি এখনই যুদ্ধটি বন্ধ করে দিয়ে শুধুমাত্র বিভিন্ন অঞ্চল দখল করার কারণে ইউক্রেনের সাথে আলোচনায় বসবেন। তিনি আরও শক্তভাবে বলছেন, যত দূরই তুমি বাসা দখল করো, তোমাকে আমি আমার শর্ত না মানা পর্যন্ত আলোচনার টেবিলে আমন্ত্রণ জানাচ্ছি না। সুতরাং তুমি যদি বাঁচতে চাও এখনই পর্যন্ত যত দ্রুত সম্ভব আমাদের শর্ত মেনে আলোচনার টেবিলে চলে আসো। এখন দেখা হলো যে রাশিয়ান বাহিনী যে নতুন এক্সটেন্ড করছে, আসলে এটির প্রভাব কি হবে? ইউক্রেন কি তার সাথে পাল্লা দিয়ে নতুন নতুন সৈন্য তাদের বাহিনীতে সংযুক্ত করতে সক্ষম হবে? আর তা যদি না হয়, আরও নতুন সৈন্যের মাধ্যমে যদি আরও বীর হিংস্র দর্পে তারা ইউক্রেনের অভ্যন্তরে হামলা পরিচালনা করে, সেক্ষেত্রে আমেরিকা এবং ন্যাটোর ভূমিকা কি হবে সেই ব্যাপারটিও তাদের যদি এখানে না ভাবা থাকে, তাহলে দ্রুততম সময়ের মধ্যে সিদ্ধান্ত নিতে হবে ইউক্রেনকে বাঁচানোর স্বার্থে তারা আসলে কি করতে পারে। আর এটিতে যদি তারা দেরি করে তাহলে বড় কিছু ঘটে যেতে পারে, তারা বড় কিছু হারাতে পারে। ধন্যবাদ সকলকে।